প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। লজিক গেট বলতে কি বোঝায় সেটা আমরা সরাসরি যাবার আগে, লজিক গেট বা ডিজিটাল ডিভাইস আমাদের প্রতিদিনের সাথে, প্রতিদিনের জীবনযাপনের সাথে কিভাবে সম্পর্কিত, আমরা যদি এগুলোর একটু কারণ বা এগুলোর যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে দেখো, যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, এগুলোর বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে লজিক গেট। অর্থাৎ এগুলো তৈরি করতে হলে আমরা লজিক গেটের কাছে যাই, আর আমাদের লজিক গেট ব্যবহার করতে হয়, মানে লজিক ডিভাইস গুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ এগুলো হচ্ছে মূল ভিত্তি, একদম কোর লেভেলে আমাদের এই ডিভাইস গুলো ব্যবহার করতে হয়। তারপর ধরে নাও, যেমন ধরে নাও আমরা যে ফোন বা কম্পিউটার ব্যবহার করি, এখানে যে সকল ডিভাইসের মাধ্যমে কোনো তথ্য সংরক্ষণ করা হয়, যেমন রেজিস্টার বা রেজিস্টার, আচ্ছা রেজিস্টার হচ্ছে ভালো নাম। রেজিস্টার যদি আমরা না বুঝে থাকি, তাহলে হয়তো আমরা বুঝে থাকবো এসএসডি, বুঝে থাকবো এইচডিডি বা হার্ড ডিস্ক বুঝে থাকি, হ্যাঁ, এক্সটার্নাল ড্রাইভ থাকে। তো এই ডিভাইস গুলো ব্যবহার করে আমরা সাধারণত তথ্য সংরক্ষণ করি, ঠিক আছে? তো এই তথ্য সংরক্ষণ করার যে ডিভাইস গুলো সাধারণত আমরা ব্যবহার করি, এগুলোকে আমরা রেজিস্টার নামে চিনি, বা এগুলোকে আমরা আইসিটির ভাষায় রেজিস্টার বলি। এই রেজিস্টার গুলো যখন আমরা তৈরি করি, তখন এগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ডিভাইস গুলো ব্যবহার করা হয়, লজিক সার্কিট বা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে লজিক সার্কিট গুলো ব্যবহার করা হয়। এছাড়া আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি, ডিজিটাল ঘড়ি ব্যবহার করি, মোবাইল ফোন যে ব্যবহার করছি, এগুলোতেও আমাদের ডিজিটাল ডিভাইস বা লজিক গেট ব্যবহার করা হয়। আরো যদি আমরা বাস্তব উদাহরণের দিকে যাই, আমাদের অনেকের বাসা বাড়িতে পানির ট্যাঙ্ক থাকে, তাই না? পানির ট্যাঙ্কে পানি ওঠানোর কাজে আমরা মোটর বা পাম্প পাম্প ব্যবহার করে থাকি। তো এখন যদি ম্যানুয়াল মোটর বা পাম্প হয়, সেক্ষেত্রে আমরা কি করি? পানি যখন শেষ হয়ে যায় পানির ট্যাঙ্কে, তখন আমরা সুইচ অন করি, এবং পানির ট্যাঙ্কে যখন পানি ভর্তি হয়ে যায়, তখন আমরা মোটর বা পাম্পের সুইচটা অফ করে দিই। এতে করে দেখা যায় যে, যদি কেউ কখনো ভুলে যায় যে মোটরের বা পাম্পের সুইচ অন করা আছে, সেক্ষেত্রে পানি কিন্তু ওভারফ্লো হয়ে যায়, পানি ভর্তি হয়ে ওভারফ্লো হয়ে যায় এবং প্রচুর পরিমাণ পানির ওয়েস্টেজ হয়। এখন আমরা কি করতে পারি এই জায়গাগুলোতে, অর্থাৎ মোটর বা পাম্পের যে সুইচ অন করার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অটোমেটিক কিছু সুইচের সাহায্যে পানির ট্যাঙ্কে পানি ওঠানোর ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন বাজারে বেশ কিছু অটোমেটিক কিছু সুইচ পাওয়া যায়। এই সুইচগুলো পানির ট্যাঙ্কের সাথে এমন ভাবে সংযুক্ত করা হয় সেন্সরের সাহায্যে, পানির ট্যাঙ্কে যখন পানির লেভেলটা কমে আসে, তখন মোটরের সুইচটা অটোমেটিক অন হয়ে যায়। আবার পানির ট্যাঙ্কে যখন পানির লেভেলটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত উপরে উঠে আসে, তখন আবার মোটর বা পাম্পের সুইচটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তাহলে আমাদেরকে কিন্তু পানির ট্যাঙ্কে পানি যখন শেষ হয়ে গেল অথবা ভর্তি হয়ে গেল, ওভারফ্লো হয়ে গিয়ে নষ্ট হওয়ার যে একটা আশঙ্কা থাকে, সেটা কিন্তু আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি এই অটোমেটিক সুইচগুলো ব্যবহারের মাধ্যমে। এই যে অটোমেটিক সুইচের কথা বলছি, এখানে কিন্তু আমাদের লজিক ডিভাইস বা লজিক গেট ব্যবহার করা হয়। তারপরে খেয়াল করো, শিল্প কারখানাতে প্ল্যান্ট থাকে, বিভিন্ন ধরনের প্ল্যান্ট থাকে। এই প্ল্যান্টগুলোতে তাপ এবং চাপ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এগুলোর মধ্যে যে কোনো একটা যদি অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায়, তাহলে সে প্ল্যান্টের একটা ক্ষতির সম্ভাবনা থাকে। শিল্প কারখানায় যে প্ল্যান্টগুলো থাকে, সেখানেও আমরা তাপ এবং চাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে লজিক গেট বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে থাকি। তারপরে শীত প্রধান দেশে খেয়াল করে দেখো, হিটিং বা কুলিং সিস্টেম নিয়ন্ত্রণে, অর্থাৎ যখন বাইরের দেশগুলোতে বাইরের দেশগুলোতে যেখানে সারা বছর ঠান্ডা থাকে, প্রচন্ড ঠান্ডা থাকে, সেখানে কি হয়, তারা বাসায় ওভেন ব্যবহার করে। এই ওভেনগুলোর কনফিগারেশন এমন ভাবে করা থাকে যে বাসার তাপমাত্রা যখন খুব কম পর্যায়ে চলে আসে, ঠান্ডা যেমন প্রচন্ড থাকে, তখন কি করে, ওভেনটা অটোমেটিক চালু হয়ে যায়, এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে ওভেনটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। আবার যখন দেখা যাচ্ছে যে বাসার টেম্পারেচার একটু বেশি বেশি মনে হচ্ছে, তখন অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে সেই ওভেনটা একটা নির্দিষ্ট পর্যায়ে তাপমাত্রাটাকে কমিয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে আবার কমিয়ে নিয়ে আসার পরে সেই ওভেনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বাড়া বা কমার সাথে ওভেনের যে অন অফ হওয়ার যে ব্যাপারটা স্বয়ংক্রিয়ভাবে ঘটছে, এটাও কিন্তু একদম লজিক সার্কিট বা লজিক গেটের বাস্তব ব্যবহার এখানে হচ্ছে। আমরা যদি আমাদের বাসা বাড়ির কথা চিন্তা করি, বাসা বাড়িতে আমরা কোথাও বেড়াতে গেলে বাসায় কোনো দুর্ঘটনা বা কোনো চুরি ঘটবে, চুরি হবে কিনা এ নিয়ে আমরা ভয় থাকি। বাসায় যদি আমরা এরকম একটা বার্গলার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করি, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার বাসায় যদি কেউ অপরিচিত কোনো মানুষ ঢোকার চেষ্টা করে, সেক্ষেত্রে কি হবে,
তুমি সাথে সাথেই নোটিফিকেশন পাবে যে তোমার বাসায় কেউ একজন ঢোকার চেষ্টা করতেছে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে এর ধরনের একটা সার্কিট ব্যবহার করা হয়। এই সার্কিটে পার্সন সেন্সর থাকে এবং অ্যালার্ম সুইচ থাকে। এই দুইটা যখন অ্যাক্টিভেট হয়, পার্সন সেন্সর এবং অ্যালার্ম সুইচ যখন অ্যাক্টিভেট হয়, তখন বার্গলার অ্যালার্ম অর্থাৎ এই সিস্টেমটা তোমাকে একটা নোটিফিকেশন দেয় এবং একটা অ্যালার্ম ক্রিয়েট করে, যার ফলে তুমি দূরে থাকো অথবা কাছে থাকো, এই অ্যালার্মের মাধ্যমে তুমি সহজেই জানতে পারবে তোমার বাসায় কোনো একজন ব্যক্তি ঢোকার চেষ্টা করতেছে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ আছে, খেয়াল করে দেখো। ধরে নাও তোমার বাসায় ঢোকার জন্য দুইটা দরজা আছে, একটা ফ্রন্ট ডোর আছে, একটা হচ্ছে ব্যাক ডোর আছে। তো দুইটা দরজার সাথে আমরা একটা সার্কিট বা একটা বর্তনী এমন ভাবে সংযুক্ত করতে পারি যে কোনো একটা দরজা দিয়ে কোনো একজন মানুষ যদি ঢোকে, তাহলে তোমার বাসায় যে ডোরবেল আছে সেটা স্বয়ংক্রিয়ভাবে শব্দ করবে অথবা চালু হয়ে যাবে। তো এই যে উদাহরণগুলো আমরা বললাম, এই উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা সব জায়গায় দেখছি যে লজিক ডিভাইস বা হচ্ছে যে ডিজিটাল ডিভাইস গুলো খুব কার্যকরী ভূমিকা পালন করছে। এই ডিভাইস গুলো কিভাবে কাজ করে, এগুলোর গঠন কিরকম, কোনটার কাজ কি, এবং এগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা এগুলো কিভাবে ব্যবহার করতে পারি, বেসিক্যালি হচ্ছে আমাদের এই অংশটুকুতে এগুলো সম্পর্কে কিছু ধারণা আছে। যদি আমরা এটা সংজ্ঞাতে চলে যাই, বুলিয়ান এলজেব্রা আমরা পড়ে এসেছি। বুলিয়ান এলজেব্রার যে ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, অর্থাৎ বুলিয়ান এলজেব্রা এই বীজগণিতটার বাস্তব ব্যবহার কোথায় হয়? আমরা জানি আমরা যে ম্যাথমেটিক্স গুলো করি, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স করে থাকি, তাই না? যেমন ধরো তোমার জ্যামিতি করে থাকি, ত্রিকোণমিতি করে থাকি, পাটিগণিতের অঙ্ক আমরা করে এসেছি, এগুলোর যেমন বাস্তব ব্যবহার আছে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক একইভাবে বুলিয়ান এলজেব্রাটার কোথায় ব্যবহার হয়? লজিক গেটকে আমরা যেন সহজে বাস্তবায়ন করতে। তো আমরা বুলিয়ান এলজেব্রা পড়ার সময় পড়ে এসেছিলাম স্বতঃসিদ্ধ বলে একটা শব্দ ছিল, বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেটস বলে আমরা নিয়ম পেয়েছিলাম, বা যোগ এবং গুণের জন্য দুটো নিয়ম পেয়েছিলাম, যেগুলোকে আমরা বলেছিলাম বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান পস্টুলেটস। সেখানে দেখেছিলাম বুলিয়ান এলজেব্রা দুইটা নিয়ম মেনে চলে, একটা হচ্ছে যোগের জন্য আর একটা হচ্ছে গুণের জন্য। তো সেই দুটোর সাথে পাশাপাশি আমরা দ্বৈত নীতিতে পড়েছিলাম বুলিয়ান এলজেব্রায় আমরা হচ্ছে যোগের পরিবর্তে গুণ করতে পারি বা গুণের পরিবর্তে যোগ করতে পারি, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর করা যায় এবং অরের পরিবর্তে আমরা এন্ড করতে পারি। আরেকটা পড়েছিলাম নীতি, সেটা ছিল কি, আমরা শূন্য এর পরিবর্তে এক লিখতে পারি এবং একের পরিবর্তে শূন্য লিখতে পারি, অর্থাৎ পরিপূরক করতে পারি। এই যে পরিপূরক, এটা বুলিয়ান এলজেব্রা অন্যতম আরেকটা অপারেশন। তাহলে টোটাল অপারেশন আমরা পাচ্ছি তিন ধরনের, একটা হচ্ছে তোমার এন্ড করা, একটা হচ্ছে অর করা, আর একটা হচ্ছে পরিপূরক করা বা নট করা। অর্থাৎ বুলিয়ান এলজেব্রা আমরা তিন ধরনের গাণিতিক কর্মকাণ্ড আমরা পেয়ে থাকি, তিন ধরনের গাণিতিক কর্মকাণ্ড বুলিয়ান এলজেব্রা সংঘটিত হয়। ঠিক আছে, তিনটা অপারেশনের মাধ্যমে বুলিয়ান এলজেব্রা যাবতীয় অপারেশন গুলো আমরা সমাধান করে থাকি। ঠিক আছে, তো আমরা বুলিয়ান এলজেব্রার যে ব্যবহারিক প্রয়োগ করছি লজিক ডিভাইসে বা লজিক গেটে, এগুলোকে সাধারণত আমরা প্রধান দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট যেগুলো আছে এগুলোকে আমরা প্রধান তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর গেট, একটা এন্ড গেট আর একটা হচ্ছে নট গেট। যেগুলো আমরা একটু আগে বলছিলাম যে বুলিয়ান এলজেব্রায় গাণিতিক কর্মকাণ্ডগুলো তিনটা অপারেশনের মাধ্যমে করা হয়ে থাকে। সেই তিনটা মৌলিক অপারেশন হচ্ছে একটা অর করা, একটা এন্ড করা আর একটা হচ্ছে নট করা। ঠিক আছে, পাশাপাশি যৌগিক গেট কোনগুলো? যৌগিক গেটে আমরা চার ধরনের যৌগিক গেট পাই, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে এক্সঅর, একটা হচ্ছে এক্সনর গেট। ঠিক আছে, তো আমরা পরের স্লাইডে আমরা চলে যাব এখন, সেখানে দেখবো আমরা কিভাবে আমরা অর গেটকে সংজ্ঞায়িত করতে পারি, অর গেটের কাজ কি, অর গেটের লজিক সার্কিট কি, অর গেটের হচ্ছে তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিটটা দেখতে কিরকম। আচ্ছা, চলে আসি তাহলে আমরা অর গেটের ক্ষেত্রে। অর গেটের কাজ কি বা অর গেটের সংজ্ঞাটা কি হতে পারে? অর গেটের কাজ হচ্ছে যোগ করা। বুলিয়ান এলজেব্রায় যে যোগের যে নিয়ম আমরা দেখে আসছিলাম, সেই যোগগুলোকে করার জন্য আমরা যে বর্তনীটা ব্যবহার করি তাকে বলা হয় অর গেট, সেগুলোকে আমরা বলছি অর গেট। আমরা অর গেটের ক্ষেত্রে মূল চিত্রটাতে অর্থাৎ তার লজিক সার্কিটে যাবার আগে অর গেটের যে ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী, সেখান থেকে কিভাবে আমরা সত্য সারণীটা তৈরি করতে পারি, অথবা বর্তনীর যে ব্যবহারটা, এই ব্যবহারটা কিভাবে অর গেটের সাথে সম্পর্কিত, এটা আমরা কিন্তু বের করে ফেলতে পারি। তো মনে রাখতে হবে, বা আমরা সাধারণত অর গেটকে একটা সমান্তরাল বর্তনীর সাথে তুলনা করে থাকি। ঠিক আছে, ইলেকট্রিক সার্কিটটা হচ্ছে
অর গেটের হবে একটা সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট হয়। তো ধরে নাও এখানে দুটো সুইচ আছে, একটা প্যারালাল সার্কিট আছে, একটা একটা সমান্তরাল বর্তনী। খেয়াল করো যেখানে দুটো সুইচ আছে, একটা আমরা ব্যাটারি সংযোগ করেছি আর একটা হচ্ছে লাইট লাগানো আছে বা একটা বাল্ব সংযুক্ত আছে। খেয়াল করে দেখো যখন এই সুইচ এ এবং সুইচ বি যখন ওপেন অবস্থায় আছে অর্থাৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে, তখন ধরে নিলাম এ এর মান 0 এবং বি এর মান 0। সেক্ষেত্রে দেখো খেয়াল করে লাইট কি জ্বলবে? লাইটটা কি জ্বালানো সম্ভব হবে? হবে না, কারণ হচ্ছে যে এই বর্তনীটা তো পূর্ণ হয়নি। ফলে কি হবে, এই লাইট বা বাল্বের মান হবে 0। তাহলে খেয়াল করে দেখো এ এর মান 0, বি এর মান 0, আমরা আউটপুট পাচ্ছি 0, অর্থাৎ লাইটটা বন্ধ। এরপর ধরে নাও এরপর ধরে নাও আমরা বি সুইচটাকে সংযোগ করে দিলাম। এ যেহেতু ওপেন অবস্থায় আছে, তাহলে এ হচ্ছে 0, বি হলো 1। ঠিক আছে, এ হলো 1, এ হলো 0, বি হলো 1। এক্ষেত্রে দেখো খেয়াল করে এবার এবার যদি আমরা খেয়াল করি যে ব্যাটারি থেকে যদি আমরা সংযোগ প্রদান করি, তাহলে কি হবে? সুইচ এ 0 থাকলেও অর্থাৎ ওপেন থাকলেও সুইচ বি সংযোগ থাকার কারণে এই লাইটটা কিন্তু এবার অন হবে, তাই না? কারণ এখানে এই বিদ্যুৎ বর্তনী পূর্ণ হবে এবং বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাইটটাকে জ্বালানো সহায়তা করবে। সেক্ষেত্রে লাইটের মান হচ্ছে 1। আচ্ছা, এটা গেল। এবার ধরে নাও এ সুইচটাকে সংযোগ করে দিলাম বি বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ যেহেতু সংযোগ অবস্থায় আছে, তাহলে এটার মান ধরে নিলাম হচ্ছে 1। এ আর হচ্ছে বি যেহেতু বিচ্ছিন্ন, অর্থাৎ এটার মান হচ্ছে 0। সেক্ষেত্রে দেখো একইভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং এ সুইচের মাধ্যমে লাইটটাকে কিন্তু আমরা জ্বালাতে পারবো, অর্থাৎ এটার মান হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা, এবার দুটোকেই আমরা সংযোগ করে দিলাম। তাহলে দুটোকে যদি আমরা সংযোগ করে দিই, তাহলে এ এবং বি দুজনের মান হচ্ছে 1, এ এর মানও 1, বি হচ্ছে 1। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে দেখো A1 B1, এক্ষেত্রে কি লাইটটা জ্বলবে? হ্যাঁ, লাইটটা জ্বলবে। তাহলে এই লাইটের মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি হলো 1। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এবার খেয়াল করি সত্য সারণীতে, যখন এ এবং বি এর মধ্যে দুটোই যখন বিচ্ছিন্ন অবস্থায় আছে, তখন শুধুমাত্র আমরা লাইটটাকে জ্বালাতে পারছি না বা এটা তখন 0 অবস্থায় থাকছে। অন্যান্য যে কোনো সময় একটা সংযোগ যদি সংযোগকৃত অবস্থায় থাকে বা একটার মান যদি 1 হয়, সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি 1। খেয়াল করে দেখো এখানে কিসের অপারেশন হচ্ছে? সত্য সারণীতে যদি দেখো তুমি 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1, তাহলে এখানে কোন ধরনের অপারেশন হচ্ছে? আমরা বুঝতে পারছি এখানে নিঃসন্দেহে যোগের কাজ হচ্ছে বা এখানে একটা অর এর কাজ হচ্ছে, তাই না? অর এর কাজ হচ্ছে বা অর অপারেশন হচ্ছে। যেহেতু এটা একটা অর অপারেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অর গেটের সত্যক সারণী। এটা একটা অর গেটের সত্যক সারণী। আমরা যদি অর গেটের যুক্তি বর্তনী দেখি, তাহলে যুক্তি বর্তনী দেখতে অনেকটা এরকম লাগবে। এটা হচ্ছে একটা অর গেটের লজিক সার্কিট, যেখানে দেখতে পাচ্ছি এ এবং বি নামে দুইটা ইনপুট লাইন আছে এবং ওয়াই নামে একটা আউটপুট লাইন আছে। তাহলে অর গেটের কাজ হচ্ছে এর ইনপুট যেগুলো থাকবে সেগুলোকে যোগ করা। এখানে মনে রাখতে হবে খুব ভালো করে আমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে যে অর গেটের মিনিমাম ইনপুট হবে দুটো। অর গেটের মিনিমাম ইনপুট হবে দুটো এবং এর ম্যাক্সিমাম ইনপুট এন সংখ্যক হতে পারে। ঠিক আছে, এন সংখ্যক হতে পারে। আমরা অনেক সময় ছবি আঁকার সময় বা সার্কিট আঁকার সময় সার্কিটগুলোতে কিন্তু একটা ইনপুট দিই। আমি দেখেছি খেয়াল করে ক্লাসে এবং পরীক্ষাগুলোতে অনেক সময় দেখা যায় যে অর সার্কিটে আমরা একটা ইনপুট ব্যবহার করছি। এটা কিন্তু একেবারে ভুল হবে। আমাদের মনে রাখতে হবে অর গেটের মিনিমাম ইনপুট হবে দুটা। সেটা এমনও হতে পারে যে একই ইনপুট আমি দুইবার নিতে পারি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইনপুট লাইন অবশ্যই দুইটা আমাদের ব্যবহার করতেই হবে। তো যেহেতু আমাদের অর গেটে আমরা জানতে পারলাম যে দুটার বেশিও ইনপুট হতে পারে, তাহলে তোমাদের কাজ হবে বাসায় একটা অর গেট সার্কিট তৈরি করবা, একটা অর গেটের লজিক সার্কিট তৈরি করবা। সেখানে তিনটা ইনপুটের জন্য সার্কিটটা তৈরি করবে। ঠিক আছে, 3 ইনপুট বিশিষ্ট একটা অর গেটের সার্কিট তৈরি করবা এবং সেটা সত্য সারণীটা তৈরি করে দেখবে যে এই আউটপুট সমীকরণে এই আউটপুট গুলোর মতো তোমার আউটপুট গুলো আসছে কিনা, যে একটা 1 হলে 1 এবং সবগুলো ইনপুট 0 হলে 0 হচ্ছে কিনা এটা চেক করে দেখবে। তাহলে আমরা এখান থেকে একটা সামারি টানতে পারি, সেটা হচ্ছে যে অর গেটে কখন 1 হয় কখন 0 হয়। অর গেটের ইনপুট গুলো সবাই যখন 0, অর গেটে যে ইনপুট গুলো থাকবে সেগুলো যদি সবাই 0 হয়, তাহলে আউটপুট 0 হয়। এবং অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট যদি 1 হয় কোনোভাবে বা একটা ইনপুট যদি 1 হয়, সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে 1। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এই অংশ থেকে কিন্তু এমসিকিউ থাকে পরীক্ষায়। আচ্ছা, আমরা পরের গেটে চলে যাবো। এবার পরের সার্কিটটা হচ্ছে এবার এন্ড সার্কিট বা এন্ড গেট। এন্ড গেটের কাজ হচ্ছে যে গুণের কাজ করে। এন্ড গেটের মাধ্যমে আমরা গুণ করে থাকি। তো আগের মতো আমরা এই
ইলেকট্রিক সার্কিট থেকে যদি সত্য সারণীতে আসি, সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি সত্য সারণী তৈরি করতে পারি। আমরা ধরে নিলাম এই সার্কিটের মাধ্যমে আমরা সত্য সারণীটা বের করব। ঠিক আছে, তাহলে আমরা আবার আগের মতো চিন্তা করি। সুইচ এ এবং সুইচ বি একটা সার্কিটে আছে, দুটো সুইচ, সেখানে একটা লাইট সংযুক্ত আছে। আমাদের দেখতে হবে যে কখন লাইটটা আমরা জ্বালাতে পারছি এবং কখন এবং কোন কোন ক্ষেত্রে লাইটটা অফ থাকতেছে। ধরে নিলাম দুটাই বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে এ এর মান 0, বি এর মান 0, A0 B0। ওকে, তাহলে যদি 0 0 অবস্থা থাকে তাহলে কি এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে? বাল্ব পর্যন্ত হবে না, তার মানে এই লাইটটা হবে 0, অর্থাৎ এই লাইটটা অফ থাকবে। নেক্সট আসো, এবার আমরা বি কে সংযোগ করে দিলাম, এ বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে কি দাঁড়াবে? এ এর মান 0, বি হলো 1। এক্ষেত্রে দেখো খেয়াল করে যে এবারও কিন্তু বর্তনী পূর্ণ হবে না, ফলে এই লাইটটা কিন্তু অফ থাকবে, অর্থাৎ এটার মান হবে 0। আচ্ছা, এবার আবার আসি আমরা, এবার এ কে আমরা সংযোগ করে দিলাম, বি বিচ্ছিন্ন অবস্থায় থাক, তাহলে এ এর মান এবার হবে 1, বি হবে 0। এবারও কিন্তু একই অবস্থা, বর্তনী পূর্ণ হবে না, এখানে যেহেতু বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে এই লাইটের ক্ষেত্রে হবে 0। ঠিক আছে, এবার আসো যে আমরা এবার দুটাকেই সংযোগ করে দিলাম, তাহলে এ এবং বি সমান দুজনই হচ্ছে 1, A1 এবং B1। তাহলে এবার খেয়াল করে দেখো বর্তনী পূর্ণ হবে এবং এই লাইটটা জ্বলবে, অর্থাৎ এর মান হবে তখন 1। তাহলে আমরা যদি এই সত্য সারণীটা এখন একটু খেয়াল করে দেখি, কখন কখন আমরা 1 পাচ্ছি, কখন 0 পাচ্ছি। একমাত্র দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র একটা 1 আছে, অর্থাৎ এর ইনপুটগুলো যখন সবগুলোই 1, অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যখন সবগুলোই 1, তখন আউটপুট পাচ্ছি আমরা 1। ঠিক আছে, কিন্তু যখন ইনপুটগুলোর মধ্যে দেখা যাচ্ছে একটা শূন্য হচ্ছে, মিনিমাম যদি একটা শূন্য হয় একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলা যায় অ্যান্ড গেটের ক্ষেত্রে তখনই 1 পাওয়া যায় যখন এর সবগুলো ইনপুট হবে 1। যেহেতু অ্যান্ড গেট গুণ করে, তাহলে গুণ করলে আমরা তখনই শুধুমাত্র 1 পাবো যখন সবগুলো ইনপুট 1 হবে। এবং অ্যান্ড গেটে তখনই 0 হবে যদি একটা ইনপুট যদি 0 হয়, তাহলে আউটপুট হয়ে যাবে 0। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে যে অ্যান্ড গেটের মিনিমাম ইনপুট হবে 2টা, এর n সংখ্যক ইনপুটও হতে পারে। ইনপুট যতগুলো হোক না কেন, আউটপুট হবে তাদের যৌক্তিক গুণফলের সমান। এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের লজিক বর্তনী বা লজিক সার্কিট। তোমরা বাসায় একইভাবে 3 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের লজিক সার্কিট তৈরি করবা এবং সেটার একটা সত্য সারণী তৈরি করে দেখবা যে তোমার 3টে ইনপুট যদি হয় সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন থাকছে, নাকি আমরা একই কথা সবগুলোর ক্ষেত্রেই বলতে পারি। এটা একটু চেক করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে প্রায় একটা এমসিকিউ প্রশ্ন থাকে, তোমাকে যদি বলা হয় আমরা অর গেট পড়লাম এবং অ্যান্ড গেট পড়লাম, তাই না? আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে অ্যান্ড গেটে আমরা অ্যান্ড এর ক্ষেত্রে x ইকুয়াল টু 1 কখন হবে? ঠিক আছে, অ্যান্ড গেটের ক্ষেত্রে x ইকুয়াল টু 1 কখন হয়? আমি তোমাকে অপশন দিলাম 1, a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 হলে। 2 নম্বর অপশন দিলাম a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1 হলে। আরেকটা অপশন দিলাম a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 0 হলে। নিচের কোনটি সঠিক? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন আছে যে অ্যান্ড গেটে কখন x ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে কখন আউটপুট x পাওয়া যায়। তাহলে আমরা এইমাত্র দেখলাম যে যখন এই ইনপুটগুলো সবাই হচ্ছে 1 হয়, তখনই শুধুমাত্র আউটপুট হচ্ছে 1 পাওয়া যায়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 2, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1 হলে আমরা আউটপুট পাবো 0। এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো এমসিকিউ এর ধরনটা বা প্যাটার্নটা। তোমরা এইভাবে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। ওকে, আমরা তাহলে এবার পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে একটা নট সার্কিট বা নট গেট। পরিপূরকের কাজ বা কোথাও যদি আমাদের পরিপূরক বা হচ্ছে বিপরীতকরণের কাজ করতে হয়, সেক্ষেত্রে সাধারণত আমরা নট গেট ব্যবহার করে থাকি। এটা একটা মৌলিক লজিক গেট। নট গেটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে নট গেটের ইনপুট সবসময় একটা হবে। একটা নট গেটের ইনপুট সবসময় 1 ইনপুট বিশিষ্ট হয়ে থাকে। নট গেট সবসময় 1 ইনপুট বিশিষ্ট হয়ে থাকে এবং আউটপুট কি হবে? ইনপুট যা পাওয়া যাবে তার বিপরীত মানটা পাওয়া যাবে আউটপুটে। অর্থাৎ আমাদের ইনপুট লাইন যদি a হয়, আউটপুট হবে y ইকুয়াল টু a বার। এখন এর সম্ভাব্য মান কি কি হয়? আমরা বুলিয়ান এলজেব্রা দেখেছি আমাদের এখানে 0 এবং 1 ছাড়া কিছু নাই। এই কারণে আমরা বলতে পারি a এর সম্ভাব্য মান হতে পারে 0 অথবা হতে পারে 1।
যদি তোমার ইনপুট হচ্ছে যদি 0 হয়, a এর মান যদি 0 হয় আউটপুট হবে 1 এবং 1 হলে হবে 0। অর্থাৎ তুমি যদি a এর মান ম্যাক্সিমাম দাও, ম্যাক্সিমাম কোনো কিছুকে দাও ইনপুটে, তাহলে সেটাকে সে কনভার্ট করে বা বিপরীতকরণ করে এর থেকে শূন্যতে পরিণত করবে বা একদম মিনিমামে রূপান্তর করে দিবে। অর্থাৎ মিনিমাম কোনো কিছু যদি আমরা ইনপুট হিসেবে প্রদান করি সেটাকে সে ম্যাক্সিমামে রূপান্তর করবে। যেমন এরকম উদাহরণ বাস্তব জীবনে কিরকম হতে পারে, আমরা একটু আগে পড়ার শুরুতে আজকে ক্লাসটা শুরুর আগে আমরা বলেছিলাম যে পানির ট্যাঙ্কের একটা উদাহরণ দিয়েছিলাম আমরা। পানির ট্যাঙ্কের সাথে মোটরের যে সম্পর্কটা, এটা যদি আমরা অটোমেটেড সুইচ ব্যবহার করি তখন কি হয় খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমাদের নট গেটের সাথে এটা সম্পর্ক আছে। কিরকম খেয়াল করে দেখো, মনে করো এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক, এখানে পানি একদম কমে আসছে, একদম প্রায় নিচের দিকে চলে আসছে, পানি এখন প্রায় শেষের দিকে। তো আমরা বলেছিলাম পানি যখন ওয়াটার লেভেল যখন একদম নিচে চলে আসে, তখন আমরা বলেছিলাম যে অটোমেটেড যে পাম্পের যে অটোমেটেড সুইচটা থাকে, এই সুইচটা চালু হয়ে যায় বা অন হয়ে যায়। অর্থাৎ তখন সুইচের মান হচ্ছে 1। অর্থাৎ 1 মানে কি, মোটর চালু হয়ে গেল, অর্থাৎ পানি এখন আস্তে আস্তে করে ভরতে থাকবে। ঠিক আছে, তাহলে পানি ভরতেছে এবং পানি যখন কমে গেল তখন কিন্তু সুইচের মান হচ্ছে 1, অর্থাৎ তখন সুইচ অন। আবার পানি যখন বাড়তে 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 একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত চলে আসে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উপরে চলে আসবে, তখন কি হবে, এই সুইচের মানটা হয়ে যাবে 0, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে 0। অর্থাৎ সুইচের মান হয়ে যাবে 0। অর্থাৎ সুইচের মান 0 মানে কি, মোটরের সুইচ যে সুইচটা আছে সেটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, পানির লেভেল কমে আসতেছে, সুইচটা অটোমেটিক অন হয়ে গেল। আবার পানির লেভেল একদম একটা নির্দিষ্ট পর্যায়ে চলে গেছে বাড়তে বাড়তে, সুইচটা সেক্ষেত্রে বন্ধ হয়ে গেল। তাহলে পানি ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের সুইচের যে সম্পর্ক, অর্থাৎ ওয়াটার লেভেলের সাথে মোটরের যে সুইচ সেটার যে সম্পর্ক সেটা বিপরীতমুখী না। যেহেতু এটা বিপরীতমুখী, অর্থাৎ একটা অন হচ্ছে তখন পানি বাড়ছে, আবার যখন পানি একেবারে হাই, পানির লেভেল যখন হাই তখন সুইচটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, পানির লেভেল যখন লো তখন সুইচটা অন হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা যখন লো তখন একটা হাই, আবার একটা যখন হাই তখন আরেকটা লো। অর্থাৎ যখন তোমার ওয়াটার ট্যাঙ্কে পানির লেভেলটা একদম লো তখন কিন্তু সুইচ 1, অর্থাৎ এটা হচ্ছে হাই। ঠিক আছে, আবার যখন পানির লেভেলটা বাড়তে বাড়তে একদম হাই হয়ে গেছে তখন সুইচ কিন্তু হয়ে গেল লো, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক। এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই জন্য এটাকে বলা হয় নট গেট। এটাকে অনেক সময় ইনভার্টার সার্কিট নামেও ডাকা হয়, ইনভার্টার সার্কিট। ইনভার্টার সার্কিট বলা হয় এটাকে। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউ হিসেবে তোমাদের পরীক্ষা থাকে, নিচের কোনটি ইনভার্টার সার্কিট, তাহলে এটা হচ্ছে একটা নট গেট হতে পারে। আচ্ছা, খেয়াল রাখবে এখানে একটা কথা, সেটা হচ্ছে নট গেট সবসময় এক ইনপুট বিশিষ্ট হয়ে থাকে এবং এটার আউটপুট সবসময় একটাই হয়। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট হচ্ছে আমরা এবার যৌগিক গেটে চলে আসব। যৌগিক গেট কোনগুলো? মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট পাওয়া যায় সেগুলোকে আমরা যৌগিক গেট বলে থাকি। যেমন আমরা প্রথমে আসি ন্যান্ড গেটের ক্ষেত্রে। ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। ন্যান্ড গেটে কোন কোন গেট আছে? ন্যান্ড গেটকে যদি আমরা ভেঙে দেখি তাহলে আমরা দুইটা গেট পাই, একটা হচ্ছে অ্যান্ড গেট পাই আর একটা হচ্ছে নট গেট পাই। অর্থাৎ ন্যান্ড গেটকে অ্যান্ড এবং নট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয়। অ্যান্ড এবং নট এই দুইটা মৌলিক গেটের সমন্বয়ে একটা ন্যান্ড গেট তৈরি হয়। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেট এবং নট গেটকে আমাদের পাশাপাশি সংযুক্ত করতে হবে। তাহলে কি করব আমরা, একটা অ্যান্ড গেট নিলাম, এটা একটা অ্যান্ড গেট আর এটা হচ্ছে একটা নট গেট। তাহলে এটাকে যদি আমরা যুক্ত করি, যুক্ত করার নিয়ম কি? যুক্ত করার নিয়ম হচ্ছে যে একটা সার্কিটের আউটপুট অন্যটার ইনপুট হিসেবে ব্যবহার করলে সেই দুটো সার্কিট সংযুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যান্ড গেটের মাধ্যমে আমরা গুণ করলাম, এখানে পেলাম এ বি। ঠিক আছে, এবি পেলাম, এবিকে যখন আমরা নট গেটের ভেতর দিয়ে পাস করাচ্ছি তখন সেটা হয়ে গেল এবি হোলবার। অর্থাৎ ন্যান্ড গেটের যদি আমরা যুক্তি বর্তনী দেখি তাহলে এটা হচ্ছে একটা ন্যান্ড গেটের অরিজিনাল লজিক সার্কিট। এই যে ছোট্ট বৃত্তের মতো দেখতেছো এটাকে বলছি আমরা নট, এটুকুকে আমরা বলছি নট, আর এটা তো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা অ্যান্ড সার্কিট বা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড এবং নট মিলে তৈরি হচ্ছে ন্যান্ড সার্কিট। ন্যান্ডের ক্ষেত্রে যদি আমরা সত্য সারণী দেখি, যেহেতু এখানে গুণ করে পরিপূরক করবে, তাহলে কি করব আমরা, আমরা আগের মতো সত্য সারণীতে যেগুলো মান ব্যবহার করেছি সেগুলোই আমরা এখানে ব্যবহার করছি। যখন এ এবং বি এর মান 0, যখন এ এবং বি এর মান 0 তখন আমরা আউটপুট পাচ্ছি হচ্ছে 1। কিভাবে হচ্ছে দেখো, খেয়াল করে, আমাদের সমীকরণ হচ্ছে এ বি হোল বার, তাই না? তুমি মান বসাও, এ এবং বি এর মান বসাও, 0.0, আমরা জানি 0.0 সমান হচ্ছে 0, পরিপূরক আছে উপরে সাইন, তাহলে এটার মান হচ্ছে 1। ঠিক আছে, এভাবে যদি আমরা সবগুলোর মান বসিয়ে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ন্যান্ড গেটে আমরা কখন 1 পাচ্ছি কখন 0 পাচ্ছি। একমাত্র দেখা যাচ্ছে যে এই অবস্থায় আমরা একটা 0 দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ইনপুটগুলো কি কি, দুটোই 1।
অর্থাৎ ন্যান্ড গেটের ইনপুটগুলোর সবাই যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আউটপুট 0 পাওয়া যায়, এবং একটা ইনপুট যদি 0 হয়, ন্যান্ড গেটে যদি একটা ইনপুট 0 হয়, মিনিমাম একটা ইনপুট যদি 0 হয়, তাহলে সেই ন্যান্ড গেট থেকে আমরা আউটপুট পেতে পারি 1। একদম সহজ, তাই না? ব্যাপারটা কিন্তু বেশি জটিল না। ন্যান্ড গেট যেহেতু গুণ করছে এবং পরিপূরক করে, সেক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা অ্যান্ড গেটের বিপরীত এর মতো কাজ করছে, অ্যান্ড এর বিপরীত হয়ে যাচ্ছে। অ্যান্ড গেটে যখন দুটাই 1 ছিল তখন আউটপুট পাচ্ছিলাম আমরা 1, এখানে যখন দুটোই 1 তখন কিন্তু হয়ে গেল 0। আর অ্যান্ড গেটে দেখো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট পেয়েছিলাম আমরা 0, কিন্তু ন্যান্ড গেটে একটা ইনপুট যদি 0 পায় তাহলে আউটপুট হয়ে যাচ্ছে 1। তাহলে দুটোই কিন্তু বিপরীত, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেটে আমরা বলতে পারি যখন ইনপুটগুলো 1, সব ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, এবং একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1। আগের মতো একই কথা, সেটা হচ্ছে যে ন্যান্ড গেটের ইনপুট সবসময় দুটো হবে, কমপক্ষে ইনপুট দুটো হবে, এবং এই ইনপুট সংখ্যা n সংখ্যক হতে পারে। তোমরা বাসায় 3 ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেটের লজিক সার্কিট এবং তার সত্য সারণী তৈরি করবে বাসায়, এবং দেখবে যে এটার সাথে তোমাদের সত্য সারণীর যে মিল একই রকম হচ্ছে নাকি ভিন্নতা পাচ্ছ, এবং সত্য সারণীতে কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে এই জিনিসটা একটু বারবার পড়ার চেষ্টা করবে। তাহলে এমসিকিউ থেকে শুরু করে উদ্দীপকে কোনো প্রশ্ন সেট করা হলে তোমরা আশা করছি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, এরকম একটা সার্কিট হচ্ছে, আরেকটা সার্কিট হচ্ছে যৌগিক গেট, সেটা হচ্ছে নর গেট। নর গেটের কাজ হচ্ছে যোগ করে পরিপূরক করা। যেমন নর গেটও একটা যৌগিক গেট। নর গেটে কি কি থাকে? নর গেটের শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো শব্দ পাবো, একটা হচ্ছে অর আর একটা পাবো হচ্ছে নট। অর্থাৎ অর এবং নটের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা নর সার্কিট। যেমন এটা হচ্ছে একটা অর গেট, এটা হচ্ছে একটা নট সার্কিট। তাহলে অর এবং নটকে যুক্ত করলে আমরা পাচ্ছি একটা নর সার্কিট। এটা হলো নর গেটের অরিজিনাল, বা এটা হচ্ছে যুক্তি বর্তনী একটা নর গেট সার্কিটের। তোমার যে প্রশ্ন আসে যে নর গেটের সম্পর্কে ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা অবশ্যই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব, তার হচ্ছে যুক্তি বর্তনী দিব এবং সত্য সারণী দিব। তুমি যদি মনে করো না তুমি নর গেটকে ভেঙে এটাও দেখাতে চাও, সেটাও সম্ভব, সেটাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই সার্কিটটা দেখানোটা খুবই যুক্তিযুক্ত, কারণ এটাকে নর গেট বলতে বেসিক্যালি আমরা এই জিনিসটাকে বুঝে থাকি, এই সার্কিটটাকে বুঝে থাকি। আচ্ছা, তাহলে নর গেটের ক্ষেত্রে আমরা কি করছি? যোগের পরিপূরক করছি, তাই না? তাই যোগের যদি পরিপূরক করি তাহলে আগের মতোই যদি সত্য সারণী আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এ এবং বি যখন 0 0 তখন কি হয়? মান বসাও, 0 প্লাস 0 বার, তাহলে কি দাঁড়াচ্ছে? 0 বার ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে? তাহলে আমরা দেখছি নর গেটের ক্ষেত্রে যখন ইনপুটগুলো দুটাই যখন 0 তখন আউটপুট পাচ্ছি 1, এবং অন্যান্য যে কোনো সময়, এবং অন্য যে কোনো সময় একটা ইনপুট যদি 0 হয়, অন্যান্য ক্ষেত্রে যদি একটা ইনপুট যদি মিনিমাম 1 হয়, সরি, একটা ইনপুট যদি 1 হয়, সেক্ষেত্রে আউটপুট হয়ে যাচ্ছে 0, তাই না? তাহলে আমরা নর গেটের ক্ষেত্রে কখন 1 পাচ্ছি কখন 0 পাচ্ছি? যেহেতু নর গেট পরিপূরক করে যোগ করে, অর্থাৎ এখানে যখনই একটা ইনপুট 1 আসবে তখনই আউটপুট হয়ে যাবে 0, এবং সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1। নর গেটের ক্ষেত্রে আগের কথা, সেটা কি? নর গেটের মিনিমাম ইনপুট হবে দুটো এবং এর আউটপুট সবসময় হবে একটা, এবং এর ইনপুট সংখ্যা n সংখ্যক হতে পারে। তোমরা বাসায় 3 ইনপুট বিশিষ্ট নর গেট এর সত্য সারণী তৈরি করে দেখবে যে তোমার সত্য সারণীর সাথে আমাদের এই সত্য সারণীর কোনো মিল বা অমিল খুঁজে পাচ্ছ কিনা, এবং সত্য সারণীটা ভালো করে স্টাডি করবে, কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে। ওকে, এবার চলে আসি আরেক ধরনের যৌগিক গেটে, যেগুলোকে বিশেষ যৌগিক গেট বলা হয়। এরকম একটা যৌগিক গেট হচ্ছে এক্সঅর সার্কিট বা এক্সঅর গেট। এক্সঅর গেট হচ্ছে একটা বিশেষ যৌগিক গেট। এক্সঅর কে বিশেষ যৌগিক গেট কেন বলছি? কারণটা হচ্ছে এক্সঅর গেটকে তৈরি করার জন্য আমরা যদি সমীকরণটা দেখি এক্সঅর গেটের, এটা একটা এক্সঅর গেটের লজিক সার্কিট। এর যদি আমরা সমীকরণটা দেখি তাহলে কি দাঁড়ায়? দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সঅর গেটের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে এরকম। এখানে দেখো, দেখতে পাচ্ছ একটু ঝাপসা আছে, আসলে আমি আবার লিখছি, এখানে দেখো এ এক্সঅর বি, এটা হচ্ছে একটা এক্সঅর গেটের সমীকরণ এ এক্সঅর বি। এখন এটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে পাওয়া যায় কি? এ বার বি প্লাস এ বি বার। তুমি যদি একটু এখানে ভালো করে খেয়াল করে দেখো, দেখো এখানে কোন কোন লজিক গেট আছে। যেমন এ বার আছে, বার মানে কি? নট সার্কিট। এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে, মানে কি? একটা অ্যান্ড গেট লাগবে, অর্থাৎ এখানে একটা অ্যান্ড আছে, অ্যান্ড গেট আছে। আবার এখানে দেখা যাচ্ছে যোগ আছে, মানে অর গেট আছে। তার মানে দেখা যাচ্ছে যে এই লজিক সার্কিটটাতে তৈরি করার ক্ষেত্রে আমরা নট ব্যবহার করছি, অ্যান্ড ব্যবহার করছি এবং অর ব্যবহার করতেছি। কিন্তু ন্যান্ড গেট ব্যবহার করার সময় কিন্তু 3টা মৌলিক গেট প্রয়োজন হয় নাই, শুধুমাত্র 2টা মৌলিক গেটই আমরা ব্যবহার করেছিলাম, একইভাবে নরের ক্ষেত্রেও।
নরের ক্ষেত্রে আমরা অর আর নট ব্যবহার করেছিলাম, ন্যান্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম অ্যান্ড আর নট। এক্সর গেটে এসে দেখা যাচ্ছে যে আমরা এই গেটটাকে তৈরি করার জন্য আমার তিনটা মৌলিক গেটকেই প্রয়োজন হচ্ছে। যেহেতু এটা তিনটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, এই জন্য এটাকে বিশেষ যৌগিক গেট বলা হয়। অনেক সময় প্রশ্ন থাকে বিশেষ যৌগিক গেট কয়টি, তাহলে আমরা এটা উত্তর দিতে পারি দুইটি, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে এক্সনর গেট। এক্সর অর্থাৎ হচ্ছে এটাকে এর জন্য বলা হয় এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট, এটাকে সংক্ষেপে আমরা এক্সও লিখতে পারি। এখন তাহলে আমরা পেলাম হচ্ছে সমীকরণ কি এ বার বি প্লাস এ বি বার। এখন আমরা যদি সত্য সারণী তৈরি করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে প্রথমে এ এবং বি এর মান যদি 0 হয় তাহলে এখানে এক্স এর মান 0 কি হবে আসে। আমরা যদি এই ইকুয়েশনটাকে আবার যদি আমরা মান বসাই এখানে, তাহলে এটা লিখতে পারি আমরা এ বার বি প্লাস এ বি বার, তাই না? তাহলে আমরা যদি এখন মান বসাই, এ এবং বি এর মান যদি বসাই, মান বসাও, এ এর মান 0 ডট বি এর মানও 0 প্লাস এ এর মান 0 ডট বি এর মানও 0, আর বার তো সূত্র থেকে আসছে। তাহলে 0 বার মানে হচ্ছে 1 ইন্টু 0 প্লাস 0 ডট 1। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই 0 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো আমরা 0 পেয়ে গেছি সত্য সারণী থেকে। তাহলে এভাবে যদি আমরা এ এবং বি এর অন্যান্য মানগুলোকেও যদি সমীকরণে এভাবে বসিয়ে দেখি তাহলে আমরা ঠিক এই মানগুলো পাবো আউটপুটের ক্ষেত্রে। তাহলে সত্য সারণীটা যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি, দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সর গেটের ক্ষেত্রে কখন 1 হয় কখন 0 হয়। 1 কখন হচ্ছে, 1 হচ্ছে তখনই যখন দেখো ইনপুটগুলো যখন ভিন্ন ভিন্ন, তাই না? এর মান 0 বি এর মান 1, এর মান 1 বি এর মান 0, অর্থাৎ ইনপুটগুলো যখন ভিন্ন ভিন্ন তখন আউটপুট পাচ্ছি আমরা 1। এবং ইনপুটগুলো যখন একই রকম, এটাও 0 বিও 0, এর মান 1 বি এর মান 1, তখন আউটপুট পাচ্ছি 0। অর্থাৎ দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সর গেটের ক্ষেত্রে ইনপুট যখন একই রকম হয় তখন আউটপুট হবে 0, এবং ইনপুটগুলো যখন ভিন্ন ভিন্ন হয় তখন আউটপুট পাচ্ছি 1। এটার সাথে বাস্তবে একটা যদি আমরা উদাহরণ দিই, খেয়াল করে দেখো, আমরা ধরে নাও তোমার কাছে বা তোমার বাসায় তোমার বেডরুমে যে লাইটটা আছে ওই লাইটটাকে তুমি মনে করো দুইটা সুইচ দিয়ে অন অফ করতে পারো। ঠিক আছে, অর্থাৎ ওই লাইটটাকে অন করার জন্য তোমার বাসায় বা তোমার ঘরে দুটো সুইচ আছে। সুইচ দুটাকে এমনভাবে তুমি কনফিগারেশন করেছো বা এমনভাবে কনফিগার করেছো যে যখন দুটো সুইচই অন থাকে অথবা অফ থাকে, অর্থাৎ দুটো সুইচই যখন অন থাকে অথবা দুটো সুইচ যখন অফ থাকে তখন লাইটটা নিভে থাকে অর্থাৎ বন্ধ থাকে। কিন্তু দুটো সুইচের মধ্যে একটা সুইচ যদি অন থাকে, দুইটা সুইচের মধ্যে একটা সুইচ যদি অন থাকে আর একটা যদি অফ থাকে তাহলে লাইটটা অন হয়ে যায়। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এখানে সুইচের যে কনফিগারেশন বা মূলনীতি কোন লজিক গেটের সাথে সম্পৃক্ত বা কোন লজিক গেটের সাথে মিল পাওয়া যেতে পারে। তাহলে আমি বলেছিলাম কি যে দুটো সুইচই তোমার অফ অথবা দুটো সুইচই অন, তাহলে লাইটটা থাকে অফ। ঠিক আছে, আর একটা সুইচ অন একটা সুইচ অফ যদি হয় তাহলে লাইটটা অন থাকে অর্থাৎ 1 হয়। তাহলে এটা কার সাথে মিলছে মনে করে দেখো তো। তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা এক্সঅর সার্কিটের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলবো এইখানে সুইচের মধ্যে যে মূলনীতি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা এক্সঅর বা একটা এক্সঅর বিশেষ যৌগিক গেটের সাহায্যে এটার কনফিগারেশন বা মূলনীতি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এরকম উদ্দীপক আকারে প্রশ্ন থাকতে পারে। আমরা আশা করছি সত্য সারণী তুমি যদি একটু ভালো করে পড়ো, সত্য সারণীটা যদি দেখো তাহলে তোমার কাছে এই ধরনের কনফিউশনগুলো দূর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই সাথে বাসায় শুধুমাত্র পড়ার সময় দেখে যাবে না, হাতে কলমে ছবিগুলো ড্র করবে, সার্কিটগুলো ড্র করবে, ইকুয়েশনগুলোকে সমাধান করবে এবং সত্য সারণীগুলো লিখবে। লেখার পরে মিলিয়ে দেখবা এবং এভাবে চিন্তা করবা কখন 0 হচ্ছে কখন 1 হচ্ছে। কারণ তোমার পরবর্তী লজিক সার্কিটগুলোতে যখন আমরা সার্কিট থেকে সমীকরণ তৈরি করব সেখানে কিন্তু এই জিনিসগুলো বারবার আসবে। তুমি যদি এগুলোতে যদি এখনই অভ্যস্ততা না নিয়ে আসো তাহলে কিন্তু আবার ওইদিকে সেগুলো চিনতে এবং সেগুলোকে চেনার পর আবার কাজ করতে তোমার প্রচুর সময় ব্যয় হবে। যাই হোক, আমরা পরেরটাতে চলে যাই। এক্সঅর এর ঠিক বিপরীত বর্তনীকে বলা হয় এক্সনর সার্কিট। এটাও একটা বিশেষ যৌগিক গেট, এই গেটটাও তৈরি করতে আমাদের মিনিমাম তিনটা মৌলিক গেটকেই আমাদের প্রয়োজন হয়। এই গেটটা যদি আমরা দেখি তাহলে দেখো এখানে আগেরটার সাথে পার্থক্য কোথায়, শুধুমাত্র এখানে একটা নট আছে। যেহেতু এখানে নট আছে তাহলে আগের সমীকরণ যেটা ছিল সেটাই থাকবে, শুধুমাত্র উপরে একটা নট বা একটা কমপ্লিমেন্ট বা একটা বার সংযুক্ত হয়েছে সমীকরণে। এই সমীকরণটাকে যদি আমরা ভেঙে দেখি বা সমাধান করি তাহলে এরকম একটা সমীকরণ পাওয়া যায়, এবি এ বার ডট বি বার প্লাস এবি। ঠিক আছে, এবার
ডট বি বার প্লাস এ বি। এই সমীকরণটাকে বলা হচ্ছে এক্স নরের সমীকরণ। ঠিক আছে, এই সমীকরণে যদি এখন আমরা মান বসিয়ে দেখি যে কখন এটার মান 1 হয় কখন 0 হয়, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আবার আগের মতোই আমরা এই সমীকরণটাতে অর্থাৎ এ বার বি বার প্লাস এ বিতে আমরা কি করব, এ এবং বি এর মানটা বসাই দেখি আমরা 0.0 বার প্লাস 0.0, তাহলে 0 বার মানে হচ্ছে 1, 0 বার মানে হচ্ছে 1 প্লাস 0.0, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 0 ইকুয়াল টু হলো 1। দেখো এখানে আমরা 1 পেয়েছি। ঠিক আছে, একইভাবে যদি আমরা মান বসাই বাকিগুলোতে সেক্ষেত্রে আমরা ঠিক এই জিনিসগুলো পেয়ে যাব, অর্থাৎ এই আউটপুটগুলো পাবো। তাহলে এক্স নরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্স নরের ক্ষেত্রে ঠিক এক্স নরের উল্টো ঘটনা ঘটছে, তাই না? এক্স নরের ক্ষেত্রে যখন ইনপুটগুলো একই রকম দেখো 0 0 1 1, তখন আউটপুট হচ্ছে 1, এবং ইনপুটগুলো যখন ভিন্ন ভিন্ন অর্থাৎ একটা 0 একটা 1, তখন আউটপুট হচ্ছে 0। ঠিক আছে, আমরা বাসায় অবশ্যই 3 ইনপুট বিশিষ্ট একটা এক্স নর সার্কিটের লজিক বর্তনী বা লজিক সার্কিট তৈরি করব। সেটা সমীকরণটা কি রকম হয় সেটা বের করার চেষ্টা করব। তোমাদের সুবিধার জন্য খেয়াল করে দেখো এখানে এই সমীকরণ থেকে কিভাবে এটা পাওয়া যায় সেটা আমি এখানে করে দিয়েছি, তোমরা অবশ্যই এটা দেখবে এবং এটা বাসায় হাতে কলমে করার চেষ্টা করবে। একইভাবে আমরা বলতে পারি 3 ইনপুট বিশিষ্ট একটা এক্স নরের ক্ষেত্রে তোমরা অবশ্যই এটা সত্য সারণীটা তৈরি করে দেখবে কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে। ঠিক আছে, তো এক্স নরের ক্ষেত্রে শেষ যে কথাটা বলা যায় সেটা হচ্ছে যে এটার ইনপুট দুইটা হতে পারে এবং ইনপুট সংখ্যা বাড়তে পারে বা এন সংখ্যক হতে পারে এবং আউটপুট সবসময় একটি হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি লজিক গেট সংক্রান্ত আলোচনা, যেখানে আমরা দেখলাম যে 3টা মৌলিক লজিক গেট সম্পর্কে আলোচনা করলাম এবং এবং বাকি 4টা যৌগিক গেট নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের কিছুটা হলেও সহায়তা করবে তোমাদের এই বন্ধকালীন সময়ে, করোনাকালীন এই যে সময়টা তোমরা পাস করছো। আশা করছি ভিডিওটা কিছুটা হলেও কাজে দিবে। তোমাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমরা সার্বজনীন গেট এবং সমীকরণ থেকে সার্কিট এবং সার্কিট থেকে সমীকরণ কিভাবে তৈরি করা যায় আমরা সেই বিষয়ে ক্লাস নেব ইনশাল্লাহ।